তবে শোন, ইনি হলেন দেবী কনকচূড়া। ইনি আসলে এক অভিশপ্তা অপ্সরা। আদতে তিনি ছিলেন একজন কিন্নরী, যিনি মানবী রূপ ধারণ করতে পারতেন। যেমন তার রূপ, তেমনি তার অপূর্ব গানের গলা। তার রূপ ও স্বরে যে কোনো কাউকে বিবশ করে দিতে পারত সে। কিন্তু কনকচূড়া ছিলেন অতিমাত্রায় অহংকারী। একবার এক দেবতার নির্দেশে এক সাধুর ধ্যান ভাঙাতে মর্তে আসেন কনকচূড়া। কাজ শেষ করে ফেরার পথে দুজন সুপুরুষে আসক্ত হয়ে পড়েন তিনি। স্বর্গের দেবতাদের বিশেষ নিষেধাজ্ঞা ছিল ওর ওপর যাতে মর্তে কোনো পুরুষঙ্গ সে না করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দেবী সেই দুই মানুষের সঙ্গে মিলিত হতে থাকেন। ঘটনাচক্রে সেই লোক দুটোকে বিভৎসভাবে হত্যা করে তাদের রক্ত পান করেন। এই ঘটনা জানতেই দেবতারা অতিশয় ক্রুদ্ধ হন। তাদের অভিশাপে ভূগর্ভস্থ কীটে রূপান্তরিত হন তিনি। কনকচূড়া এককালে এখানে দেবী রূপে পূজিতা হতেন, কিন্তু ব্রিটিশ আমলে একবার প্রবল ভূমিকম্পে এই মন্দির ভেঙে পড়লে তার পূজা বন্ধ হয়ে যায়। এরপর থেকে মাঝে মাঝে দেবীর তৃষ্ণা জাগ্রত হলে হঠাৎ করেই এই মূর্তির আবির্ভাব ঘটে। তিনি কি করে আসেন, কোথায় যান, তা কেউ জানে না। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্পে উল্লেখিত বেশ কিছু দৃশ্য শ্রোতাদের কাছে নির্মম বোধ হতে পারে, তবে লেখক কিংবা আমাদের প্রধান উদ্দেশ্য কেবল শ্রোতাদের বিনোদন করা, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা নয়। আশা করি আপনারাও সুস্থ মস্তিষ্কে শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এটিকে গ্রহণ করবেন। অন্ধবিশ্বাস এমন এক জিনিস যা মানুষকে ঠেলে দেয় অন্ধকারের দিকে, আর সেই অন্ধকারেই বাস করে অজ্ঞানতা, রহস্য কিংবা ভয়। অন্ধকারের সেই করাল থাবা যদি নেমে আসে, তার পরিণাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা জানেন? আমাদের আজকের গল্প লেখক অয়ন রাহার লেখা কিন্নরী কনকচূড়া। গল্পের মুখ্য চরিত্রে নাগেশ, পলাশ, সাব্বির, দিব্যা এবং কিন্নরী কনকচূড়া। গল্পের সমগ্র পরিচালনায় ও সূত্রধরের ভূমিকায় আমি দীপম এবং সম্পাদনায় অন রেকর্ড সাউন্ড স্টেজ। শুরু হচ্ছে লেখক অয়ন রাহার লেখা কিন্নরী কনকচূড়া। শাওয়ারের হালকা গরম জলের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল নাগেশ। শব্দটা কানে যেতেই ভেজা গায়ে তড়িঘড়ি বাথরুম থেকে ঘরের দিকে ছুটল সে। এই বিশেষ রিংটোনটা সেট করে রাখা আছে স্যারের উদ্দেশ্যে। স্যার মানে সানশাইন গ্রুপের সিইও কোম্পানির বিগ বস মিস্টার আহুজা। তবে আজকে অফিস ছুটি নিয়েছে নাগেশ। একটা বিশেষ পারিবারিক অনুষ্ঠান আছে, একটু পরেই তাকে বেরোতে হবে। তেমন কিছু জরুরি কাজ তো নেই। তাহলে এই সময় মিস্টার আহুজা কেন ফোন করলেন? অল্প সময়ের মধ্যেই চিন্তাটা মাথায় খেলে গেল নাগেশের। হ্যালো স্যার। হ্যাঁ নাগেশ, এক্ষুনি একবার অফিসে চলে এসো, ভেরি আর্জেন্ট। বোর্ড মেম্বাররাও আসছে, 11টা নাগাদ একটা মিটিং আছে। আচ্ছা স্যার, কিন্তু মানে এনি প্রবলেম? তৈরি হতে হতে টিভিটা একবার দেখে নাও, তাহলেই বুঝবে। ফর নাও, বাই। নাগেশের ভ্রুজোড়া কুঁচকে গেল। ছুটিটা তার মানে গেল। এখন অনুষ্ঠানটা মিস করলে বাবা মার কাছে অনেকগুলো কথা শুনতে হবে। কিন্তু টিভিতে দেখার কথা যখন বললেন স্যার, নিশ্চয়ই গুরুতর কিছু। ফোনটা রেখে তড়িঘড়ি টিভিটা চালালো নাগেশ।
মোটামুটি সব কটা চ্যানেলে পালা করে ব্রেকিং নিউজ হিসেবে খবরটা দেখাচ্ছে। ঘটনার বিবরণ কানে আসতেই শিউরে উঠল নাগেশ। ভয়ানক ঘটনা, পাশবিক বললেও কম বলা হয় না। তড়িঘড়ি জামা প্যান্টটা গলিয়ে রওনা দিল অফিসের দিকে। অফিসটা কাছেই, যদিও নাগেশের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। মিস্টার আহুজের রুমে কোম্পানির কর্তা ব্যক্তিরা যেন ওর অপেক্ষাতেই বসেছিলেন। নাগেশকে দেখেই মিস্টার আহুজা বললেন, নাগেশ, খবরটা এখন সারা দেশে ছড়িয়ে গেছে, নতুন করে বলার কিছুই নেই। আমাদের মধ্যে আলোচনা হয়ে গেছে, এটা এখন আমাদের রেপুটেশনের প্রশ্ন। আর তাছাড়া অনেক অনেক টাকারও ব্যাপার রয়েছে। আমরা চাই তুমি নিজে স্পটে গিয়ে সরেজমিনে তদন্ত করে একটা ইন্টারনাল রিপোর্ট পাঠাও, আর সেই সঙ্গে ওদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে ম্যানেজ করো অ্যাট এনি কস্ট। তোমাকে ইমিডিয়েট কার্শিয়াং রওনা হতে হবে। আর বাকি ব্রিফিংটা হ্যাঁ, দিব্যা তোমাকে দিয়ে দেবে। দিব্যা প্লিজ। দিব্যা আহুজার পার্সোনাল সেক্রেটারি, শুধু সুন্দরী নয়, প্রখর বুদ্ধিমতী সে। এই অফিসের গলি থেকে রাজপথ সবই হাতের তালুর মতন চেনেও। দিব্যা তাকে বলল, আসুন, আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। দিব্যার সঙ্গে সংক্ষিপ্ত মিটিং সেরে তড়িঘড়ি বাড়ির দিকে রওনা হলো নাগেশ, কারণ হাতে বেশি সময় নেই। অফিস থেকে এই সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছিল। ফ্লাইটে মোটামুটি ঘন্টা দুয়েক লাগে দিল্লি থেকে বাগডোগরা। প্লেনে চেপে মনে মনে সমস্ত ব্যাপারটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করল নাগেশ। যে কোনো পরিস্থিতিতে তাকে মাথা ঠান্ডা রাখতেই হবে। সামান্যতম রিয়্যাক্ট করা মানে বিপদকে আলিঙ্গন করা। বাগডোগরা বিমানবন্দরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল বাহাদুর। নাগেশকে দূর থেকে একবার দেখেই চিনতে পেরে গেল সে। ফর্সা টকটকে চেহারা, দুধ সাদা স্যুট আর কালো সানগ্লাস পরা সাহেবকে দেখতে যেন ঠিক হিন্দি সিনেমার হিরো। নমস্তে সাহেব, আমি বাহাদুর। সেলাম ঠুকল বছর 30-এর লোকটি। একটু হেসে মাথা নাড়ল নাগেশ। ওর হাতে থেকে ব্যাগটা নিয়ে গাড়িতে তুলে নিল বাহাদুর। আপনি আরাম করুন সাহেব, আপনি বোধহয় এখানে ফার্স্ট টাইম এলেন, তাই না সাহেব? নাগেশ এবারও কথা না বলে মৃদু হেসে সম্মতি দিল। তারপর জিজ্ঞাসা করল, কতক্ষণ লাগবে পৌঁছতে? বেশিক্ষণ না, আপনি একদম রিল্যাক্স করে বসুন সাহেব। প্রতি কথায় সাপ বলাটা বোধহয় বাহাদুরের অভ্যাস। বাহাদুরের ওর প্রতি একটা শ্রদ্ধা মিশ্রিত বিনম্র ভাব দেখে নাগেশ বেশ খুশি হলো। এটা কাজে দেবে। সুন্দর ব্যবহারে সহজেই ভাব জমিয়ে ফেলল বাহাদুরের সঙ্গে, যদিও পুরোটাই অভিনয়। পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি এগিয়ে চলল গোল্ডেন লিফ টি গার্ডেনের দিকে। একসময় গোল্ডেন লিফ ব্র্যান্ডের চায়ের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল। সেই সোনালি পাতার সোনালি দিন আজ অবশ্য আর নেই। গেল ডিসেম্বরে এই চা বাগানটা কিনে নিয়েছে সানশাইন গ্রুপ। প্রচুর টাকা বিনিয়োগও হয়েছে, কিন্তু ব্যবসা যখন সবে ঘুরে দাঁড়ানোর মুখে, একটা ভয়ঙ্কর ঘটনা সবকিছু এলোমেলো করে দিয়েছে। ব্যাপারটা গুরুতর এবং এখনই রাশ না টানলে ভরাডুবি নিশ্চিত। যে উদ্দেশ্যে দিল্লি সদর অফিস থেকে নাগেশের জরুরি আগমন। কার্শিয়াংয়ের মনোরম পাহাড়ি রাস্তায় চোখ জুড়িয়ে গেল নাগেশের। তবে মনটা ব্যস্ত ছিল হিসেব নিকেশে। কেন ঘটনাটা ঘটল সেটা আগে জানতে হবে। নরম গলায় নাগেশ বলল, তা বাহাদুর, তুমি এখানে কতদিন ধরে আছো? জি, প্রায় 5 বছর। মানে আগের মালিকের সময় থেকেই আছো? জি সাহেব। এখানে আগে কখন এরকম গন্ডগোল হয়েছে? না সাহেব। সেদিন তুমি স্পটে ছিলে? জি না, ছোট সাহেবকে নিয়ে একটু কাজের জন্য শিলিগুড়ি এসেছিলাম। ছোট সাহেব মানে পলাশ দত্ত? জি সাহেব, উনি। পলাশ সাহেব মার্কেটে কিছু কেনাকাটা করতে এসেছিলেন, আমি ব্যাগ নিয়ে পাশে পাশে ছিলাম আর কি। এমন সময় একটা ফোন আসে। পলাশ সাহেব মুখ গম্ভীর করে বলল, ভয়ানক ঘটনা ঘটে গেছে বাহাদুর, এখনই আমাদের ফিরতে হবে।
প্রায় সঙ্গে সঙ্গে আমরা রওনা দিই। তারপর আমরা যখন পৌঁছই সব শেষ। কি দেখলে? দেখলাম সারা জায়গাটা রক্তে ভেসে গেছে। ম্যানেজার বাবু মরে পড়ে আছেন। দুজন পুলিশ কিসব লিখছে আর ফটো তুলছে। পলাশবাবুকে থানার অফিসার আগেই চিনতেন। ওনারা কথা বলতে লাগলেন। আচ্ছা, তোমাদের এই ম্যানেজার বাবু লোক কেমন ছিলেন? হ্যাঁ, ওই আর কি, ওই ভালোই। হ্যাঁ। তোমার কোনো ভয় নেই বাহাদুর, তুমি নিশ্চিন্তে সব কথা আমাকে বলতে পারো, অন্য কেউ এ কথা জানবে না। মানে সত্যি বলতে ম্যানেজার বাবু একদম ঝুটা আদমি ছিলেন, একদম বকওয়াস। বোনাসের টাকা আটকে রেখেছিলেন, সবসময় বাজে ব্যবহার করতেন, মাঝে মধ্যে গায়েও হাত তুলতেন। আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল তুমি কিছু শুনেছো? জি সাহেব, আমি যেটুকু শুনেছি তাই বলছি। সেদিন ওয়ার্কাররা কাজ না করে চুপচাপ বসেছিল। ম্যানেজার বাবু ওদেরকে কাজে ফিরতে বললে কেউ রাজি হয়নি। তখন উনি গালাগালি করতে শুরু করেন। ভীম নামে একটা ছেলে আছে, প্রচন্ড মাথা গরম। ও দু চার কথা শুনিয়ে দেয় ম্যানেজার বাবুকে। উনি ভীমের মুখে একটা ঘুষি মারেন, ভীম পড়ে যায়। ম্যানেজার বাবু ভীমকে লাথি মারতে থাকে। এই দেখে ওর বউ ছুটে আসে, জড়িয়ে ধরে ভীমকে। একটা লাথি সোজা লাগে মেয়েটার পেটে। মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। বউটা ছটপট করতে থাকে। সে কি? তারপর? সাহাব, এরপর এত ভয়ানক কাণ্ড হলো, ওয়ার্কাররা খুব খেপে গেল। তারপর দল বেঁধে ম্যানেজার বাবুর উপর ঝাঁপিয়ে পড়লো। এত মার মারলো, ম্যানেজার বাবুকে পিটিয়ে মেরেই ফেললো। নাগেশ লক্ষ্য করল কথাগুলো বলতে বলতে বাহাদুরের হাত দুটো কাঁপছে। গাড়ির গতিও বেশ বেড়ে গেছে। মনে হয় ও বেশ উত্তেজিত হয়ে গেছে। প্রসঙ্গটা ঘোরাবার জন্য নিশাকে ফোন করল নাগেশ। নাগেশের বাগদত্তা নিশা একটা এনজিও চালায়। নাগেশ জানে একবার কথা বলতে শুরু করলে নিশা অনর্গল বলে চলে। সুযোগটা কাজে লাগালো নাগেশ। নিশা বলে চলল। এদিকে নাগেশ কথাগুলো কানে না তুলে বাহাদুরের কথাগুলো পরপর সাজিয়ে ঘটনাটার একটা প্যাটার্ন রচনা করার চেষ্টা করতে থাকলো। বেশ কিছুক্ষণ বাদে গাড়ি বড় রাস্তা থেকে বাঁক নিয়ে একটা ছোট পথ ধরল। আরও খানিকটা গিয়ে দূর থেকে দেখা গেল একটা চমৎকার বাংলো। জায়গাটার অবস্থান এমনই যেন মনে হচ্ছে মেঘের মধ্যে একখানা বাড়ি। অপূর্ব সুন্দর পরিবেশ। তবে অন্ধকার নেমে আসায় জায়গাটাকে বেশ ভুতুড়ে লাগছিল। সাহেবী আমলের ভূত বাংলো বলে দিব্যি চালিয়ে দেওয়া যায় এমন অবস্থা। গাড়ি থামলো বাংলোটার মূল প্রবেশপথের সামনে। তিনজন সেখানে অপেক্ষা করছিল। এদের মধ্যে যে ব্যক্তি ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানালো নাগেশকে, তার কথা সে আগে শুনেছে। সে পলাশ। ওয়েলকাম স্যার। আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? নো, একদম চাঙ্গা আছি। পলাশ নাগেশকে নিয়ে গেল ওর রুমে। চমৎকার সাজানো গোছানো, জানলা দিয়ে দূরে পাহাড় দেখা যাচ্ছে। পলাশ বলল, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আমি ওয়েটারকে খাবার নিয়ে পাঠিয়ে দিচ্ছি, একটু কিছু খেয়ে নিন। নাগেশ বলল, থ্যাংক ইউ পলাশ। তা এখন পরিস্থিতি কেমন? এখন সবই কন্ট্রোলে স্যার। নতুন করে আর কোনো ভায়োলেন্স হয়নি। পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, পোস্টিংও বসিয়েছে। যাক, শান্তি। স্যার, দিব্যা ম্যাম ফোন করেছিলেন, আপনি জানেন নিশ্চয়ই। ওই ফাইলগুলো এখন কি দিয়ে যাব? না, একটু পরে। আমি একটু রেস্ট নিয়ে নিই। আপনি ওই ঘন্টা 2 বাদে আসুন। ওকে, আপনি ফ্রি হয়ে আমাকে একবার কল করে নেবেন, আমি কাছেই থাকি। শিওর। পলাশ ও বাকিরা চলে যাবার একটু পরেই খাবার দাবার নিয়ে হাজির হলো কেয়ারটেকার। খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে বাড়িটার এদিক সেদিক উঁকি ঝুঁকি মারল এক ঝলক। প্রথমে ড্রয়িং রুম, তারপর একটা লম্বা বারান্দা। বারান্দার দুধারে সারিবদ্ধ কয়েকটা ঘর। শুরুর দিকেই একটা বিশাল ঘর বরাদ্দ হয়েছে ওর জন্য। কোথায় এতক্ষণে অনুষ্ঠান বাড়িতে হই হই রই রই করার কথা, আর কোথায়
নির্জন চা বাংলোয় একা একা। দোষ ঘটনাটা ঘটার সময় পেল না। একটা দীর্ঘশ্বাস ফেলল নাগেশ। চা বাগানের পরিস্থিতিটা জানিয়ে অফিসে ফোন করে দিল নাগেশ। বাকি ঘরগুলোয় উঁকি মারতে বারান্দায় বেরোলো নাগেশ। সব ঘরগুলো একই ধাঁচের সাহেবী সাজসজ্জায় ভরা। লম্বা বারান্দার একদম শেষ প্রান্তের ঘরটায় শুধু তালা মারা। বেশ অবাক লাগলো নাগেশের। এই ঘরটা তালা বন্ধ করে রাখার কারণ কি? দরজায় একবার ঠেলাঠেলি করতেই নজরে পড়ল দরজায় একটা গোল ছিদ্র। সম্ভবত কোনো কারণে এখান থেকে একটা স্ক্রু খুলে গেছে। কৌতূহলবশত সেখানে চোখ রাখতেই ভেতরটা দৃশ্যমান হলো। ভেতরটা প্রায় অন্ধকার। বলার মতন তেমন কিছু নেই। খাট আছে, আয়না আছে, আর কিছু আসবাবপত্র আছে। তবে একটা জিনিসে চোখ আটকে গেল, একটা প্রমাণ সাইজের অয়েল পেন্টিং। কোনো সুন্দরী ভারতীয় নারীর হবে। আঁকার ধরনটা ইউরোপীয় গোছের। বছর 25-এর মেয়েটি অনিন্দ সুন্দরী, যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। আবছা অন্ধকারে মোহময়ী লাগছিল মেয়েটি সেই দুই চোখ। আঁকা তো নয়, যেন জীবন্ত, যেন অপলক নাগেশের দিকেই তাকিয়ে রয়েছে। নাগেশ দরজার ফুটোয় চোখ লাগিয়ে সম্মোহিতের মতন দেখছিল পেন্টিংটা। হঠাৎ মনে হলো মেয়েটির ঠোঁটের কোণ দিয়ে চুঁয়ে পড়ল এক টুকরো হাসি। পেন্টিংয়ের মেয়েটা হাসছে কি? নাগেশের গায়ের উপর দিয়ে যেন একটা শীতল দেহী সাপ হেঁটে চলে গেল। পা দুটো তার হালকা টলে উঠল। দরজা থেকে চোখ সরিয়ে নিল নাগেশ। কেমন উদ্ভ্রান্ত লাগছে নিজেকে। নিজের ঘরের দিকে হাঁটা দিল সে। শরীরটা এমনিতেই বড্ড ক্লান্ত লাগছিল, তাই বিছানায় গা এলাতেই ঘুমিয়ে পড়ল সে। যখন উঠল তখন সন্ধে নেমে এসেছে। পলাশকে ফোন করল নাগেশ। হ্যাঁ, হ্যালো। আজ তো বেশ রাত হয়ে গেছে। আপনার ফাইলগুলো আনতে কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কিসের, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে কথাগুলো বলল পলাশ। শুধু তাই নয়, মিনিট 5-এর মধ্যেই সাইকেল করে এসে হাজির হলো সে। কিছু বাছাই করা ফাইল তার হাতে। এখন এই নিয়ে একটু আলোচনায় বসতে হবে। পলাশ আসতেই নাগেশ কেয়ারটেকারকে বলল 2 কাপ চা নিয়ে আসতে। ফাইলগুলো টেবিলে নামিয়ে সবে আলোচনায় বসতে যাবে, ধূপ করে সব অন্ধকার হয়ে গেল। পলাশ জিভ কেটে বলল, যা, লোডশেডিং। এখানেই একটাই সমস্যা, আপনার নিশ্চয়ই খুব অসুবিধা হবে। আসলে পাহাড়ি জায়গা তো, বিদ্যুতের সমস্যা খুবই কমন ব্যাপার। কেয়ারটেকার মোমবাতি জ্বালিয়ে চা বসাতে গেল। নাগেশ বলল, আজকে আর এই ফাইল নিয়ে বসতে ইচ্ছা করছে না। চলুন বাইরেটা একটু দেখা যাক। ড্রয়িং রুমে বেশ কয়েকটা মোমবাতি জ্বালানো হয়েছে। বেরোবার সময় একটা টর্চ নিয়ে বাইরে লনে বেরোলো দুজনে। কি দুর্ভেদ্য অন্ধকার! দূরের পাহাড়গুলো এখনো কালো কালো জমাট অন্ধকার বলে মনে হচ্ছে। চারিদিকে অবিশ্রান্ত ঝিঁঝি পোকার ডাক। নাগেশ জিজ্ঞেস করল, আপনাকে তো দেখে মনে হচ্ছে না এলাকার লোক। তা আপনার বাড়ি কোথায়? পলাশ বলল, আমার বাড়ি নদিয়া জেলায়, বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের একটা জেলা নদিয়া। আচ্ছা, বেশ। আর ফ্যামিলি? ফ্যামিলি বলতে বাড়িতে বাবা মা আছেন, আর আমি এই চা বাগানে। পলাশের গলাটা হয়তো একটু বিষণ্ণ শোনালো। নাগেশের বেশ ভালো লেগেছে ছেলেটাকে। খুব স্মার্ট অথচ মার্জিত। এই ব্যালেন্সটা চট করে দেখা যায় না। নাগেশ পরিস্থিতিটা ঘোরানোর জন্য বলল, এখানকার সিনিক বিউটি চমৎকার। আর এই বাংলাটাও তো বেশ পুরনো মনে হলো। এটা ব্রিটিশ আমলে তৈরি। ডব্লিউ.জি. উইলসন এই বাংলোটা বানিয়েছিলেন। সাহেবের আসল বাড়ি কিন্তু স্কটল্যান্ডে। ওর কবর বাংলোর পিছন দিকে এখনো আছে। কবরে বাড়ির ঠিকানা লেখা আছে। আর কিছু জানা গেছে সাহেব সম্পর্কে? আচ্ছা, উনি কি ছবি আঁকতেন?
পলাশ একবার তাকালো নাগেশের দিকে। আপনার অনুমান একদম সঠিক। এই বাংলোর দেয়ালে যে পেন্টিংগুলো দেখছেন সব সাহেবেরই আঁকা। এখনকার পুরনো লোকেদের মুখে সাহেব সম্পর্কে অনেক কথাই শুনেছি। উইলসন সাহেব কিন্তু ভারতবর্ষকে খুব ভালোবেসে ফেলেছিলেন। তিনি এক বাঙালি মেয়ের প্রেমে পড়ে যান, তাকে বিয়েও করেন। এই বাংলায় দুজনের সংসার জমে ওঠে। শোনা যায় সাহেব স্ত্রীর কাছ থেকে বাংলাও শিখেছিলেন, কিন্তু তারপরে এই খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে। কিরকম? পলাশ একটু বিরতি নিয়ে বলল, সাহেব একবার কি কাজে মুর্শিদাবাদে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন ও স্ত্রী নেই। লোকে বলে সাহেব চলে যাওয়ার পর এক তান্ত্রিক এসেছিলেন এই বাড়িতে। সে নাকি এক মস্ত মন্ত্রসিদ্ধ তান্ত্রিক। তাকে দেখলেই ভয় হয়। বাগানে নাকি সাহেব পত্নীকে সামনে বসিয়ে একটা হোমও করেন। সকালে উঠে কাজের লোকেরা দেখে সেই তান্ত্রিক আর নেই, সঙ্গে সাহেবের স্ত্রীও নিরুদ্দেশ। সবাই বলাবলি করতে লাগলো যে তান্ত্রিক সাহেবের বউকে বশ করে নিয়ে চলে গেছে। অনেক খুঁজেও সাহেব তার স্ত্রীকে পাননি। মন ভেঙে যায় উইলসন সাহেবের। তবে শোনা যায় সাহেবের মৃত্যুটা অপঘাতেই হয়েছিল। বলো কি? নাগেশের গলায় কৌতূহলের দানা জমে গেল। হ্যাঁ, তাই তো শুনেছি। আমাদের চা বাগানের পাশের জঙ্গলটায় সাহেবের পচা গলা ডেড বডিটা পাওয়া যায়। সবাই বলল সাহেব পত্নী সখী বিষ খেয়েছেন। সাহেব নির্দেশ দিয়ে গেছিল যে এই বাংলোর পেছনে একটা নির্দিষ্ট জায়গায় তাকে সমাধিস্থ করার জন্য। সেটাই করা হয়। কাল সকালে গিয়ে দেখবেন সেই কবরে একটা ফলক পোঁতা আছে। এ তো দারুণ ইন্টারেস্টিং স্টোরি। যে বাংলার এরকম ইতিহাস, সেখানে রাত কাটানো তো সৌভাগ্যের ব্যাপার। তা চলুন না, একটু কবরটা দেখে আসি। পলাশ একটু ইতস্তত করে বলল, না মানে আমার মনে হলো কালকে সকালে যাওয়াই ভালো। কেন? সেখানে কি সাহেব ঘাড় মটকানোর জন্য বসে আছে, নাকি আমাদের দেখলে বাংলোয় এসে হাজির হবে? একটু মজা করেই বলল কথাটা নাগেশ। পলাশ বলল, সে তো আমি বলতে পারবো না, আমি কোনোদিন যাইনি ওখানে। তবে এই বাংলোয় ভূতের উৎপাত হয়েছে বলে শোনা যায়নি। সাহেবের ভূত যদি থাকেও, তাও সেই কবরের নিচে আছে বলে মনে হয়। সেই বাংলোয় আসার ইচ্ছা প্রকাশ এতদিনে একবারও করেনি, মানে আমি যতটুকু জানি আর কি। তাহলে যেতে সমস্যাটা কোথায়? দেখুন, এটা পাহাড়ি জায়গা। ভূতের চেয়েও ভয়ঙ্কর আরও একটা প্রাণী বুকে হেঁটে এখানে ঘুরে বেড়ায়, যার এক ছোবলেই আপনি শেষ হয়ে যেতে পারেন। তাই আমার মতে অন্ধকারে অচেনা ঝোপঝাড়ের দিকে না যাওয়াই ভালো। কথাটা মন্দ বলেনি পলাশ। নাগেশও আর জোর করল না। এর মধ্যেই চায়ের ডাক দিল কেয়ারটেকার। মোমের আলোয় চা বাগানের গল্প করতে করতে চা পান শেষ হলো। নাগেশকে শুভরাত্রি জানিয়ে এবার রওনা দিল পলাশও। এখন এই বিশাল বাংলোটায় নাগেশ একা। অবশ্য কেয়ারটেকার আছে, যদিও নাগেশের বিশেষ ভয়ডর নেই। কিন্তু সাহেবের গল্পটা শোনার পর মনটা একটু উসখুস করতে লাগলো। আর শেষের ঘরের ওই মেয়েটার পেন্টিং, ওটা কি সাহেবের স্ত্রী? তাহলে বলতেই হয় উনি মাথা ঘুরিয়ে দেবার মতোই সুন্দরী ছিলেন। কিন্তু সেই তান্ত্রিকটাকে কোথায় গেল সাহেবের বউ? এগুলো কি আদৌ সত্যি নাকি অতিকথন? এইসব ভাবতে ভাবতেই মেয়েটির সেই হাসিটা মনে পড়ে গেল তার। মনে হলো সেই বন্ধ ঘরটা থেকে ভেসে আসছে নারী কণ্ঠের হাসির শব্দ। হাত পা ঠান্ডা হয়ে এলো নাগেশের। মনে হলো একবার চিৎকার করে কেয়ারটেকারকে ডাকবে, কিন্তু তার আগেই আলো ফিরে এলো। সবকিছু যেন আগের মতোই শান্ত। নাগেশের নিজেরই হাসি পেয়ে গেল। সত্যি একটা অ্যাম্বিয়েন্স কেমন করে মানুষের ভয় ধরাতে পারে। এরই মধ্যে কেয়ারটেকার এসে বলল, আচ্ছা বাবু, ডিনার রেডি হয়ে গেছে। নাগেশ ডিনারটা শেষ করে বিছানায় শুয়ে পড়ল। বাইরে তখন এক মনে ঝিঁঝি ডেকে যাচ্ছে। তীব্র বাতাসে গাছের পাতা নড়ে বিচিত্র সব আওয়াজ ভেসে আসছে। মাঝে মধ্যে দূর থেকে কুকুর ডেকে উঠছে। কেন জানি জায়গাটা বেশ গা ছমছমে লাগছে নাগেশের। এই মোমেন্টে লোডশেডিং হয়ে গেলে হয়তো সে রীতিমতো ভয় পাবে। তাই
তাড়াতাড়ি শুয়ে পড়ল নাগেশ। নতুন জায়গায় ঘুম আসতে একটু অসুবিধা হয়। বেশ অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর কখন যে চোখটা জুড়িয়ে গেছিল নাগেশের সেটা তার মনে নেই। পরদিন সকালে এক অজানা পাখির ডাকে ঘুম ভাঙল নাগেশের। আর মোড়া ভেঙে বাংলোর চারপাশটা ঘুরে দেখতে বেরোলো। বাইরে বেশ একটা হিমেল বাতাস দিচ্ছে। উইলসন সাহেবের বাংলোর অঙ্গসজ্জায় একটা ভিন্টেজ গন্ধ ম করছে। ক্লাসিক কলোনিয়ান বাংলো যেমন হয় আর কি। সামনেই প্রশস্ত লন, আয়েশ করে সকালের মিঠে রোদ মেখে এককালে প্রাতরাশ সারত সাহেব মেমরা। দূরে সগর্বে বিরাজমান গিরিরাজ হিমালয়। নাগেশ ভাবছিল বিয়ের পর নিশাকে এখানে নিয়ে আসতেই হবে। তবে এখন অবশ্য আসতে বলেছিল পলাশকে। লনে বসে অপেক্ষা করছিল সে আসতেই চা চক্রে কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিল নাগেশ। টুকটাক মামুলি কিছু অফিসিয়াল টপিক নিয়ে আলোচনা করেই চলে এলো আসল প্রসঙ্গে। কেসটা কেন ঘটল বলে আপনার মনে হয়? কোনো চাপা অসন্তোষ? জিজ্ঞাসা করল নাগেশ। সে তো ছিলই। আগের মালিকের কাছে বেশ কিছু পাওনাগণ্ডাও বাকি ছিল, সেটা নিয়ে ওদের রাগ তো ছিলই। তাছাড়া ম্যানেজার বাবুর ব্যবহারও ছিল অত্যন্ত কর্কশ। তিনি ওদের সঙ্গে মোটেও ভালো আচরণ করতেন না। অনেকটা সেই নীলকর সাহেবদের মতো গায়ে হাত তুলতেন। আমি অনেকবার ওকে বারণ করেছিলাম, কিন্তু বুঝতে পারছি, আমাদের তরফ থেকেও অনেক দোষ ছিল। তবে এই কারণগুলোর সমাধান সম্ভব বলে মনে হয়। পলাশ একটু বিরতি নিয়ে বলল, সমাধান সম্ভব, তবে তার আগে আসল কারণটা ডিটেক্ট করতে হবে। আসল কারণ? আছে একটা কারণ, বাইরের ইন্ধন। এখানে পরপর বেশ কিছু ঘটনা ঘটে যা আমার মতে অস্বাভাবিক। রিয়েলি সাসপিশিয়াস। নড়ে চড়ে বসে নাগেশ। আমাদের চা বাগানের পেছন দিকে একটা ভাঙা মন্দির আছে। সেখানেই পুজো আর্চা হয় না এখন। কিছুদিন আগে হঠাৎ করে মন্দিরের মধ্যে একটা কালো পাথরের আবির্ভাব ঘটে, সম্ভবত প্রাচীন কোনো দেবমূর্তির। তারপর দিন সেখানে ঘাঁটি গাড়তে দেখা গেল একজন তান্ত্রিক সাধুকে। কাকতালীয়ভাবে পরের 3 দিনের মধ্যেই বাগানে সাপের কামড়ে 2 জন মারা গেল। তান্ত্রিক এখানকার শ্রমিকদের বোঝালো যে এগুলো ঘটছে ওই দেবী মূর্তিটার অভিশাপে। বাগানে কোলাহলে দেবী নাকি বিরক্ত। জোড়া নরবলি গ্রহণ না করা অবধি দেবী থামবেন না, আরও মানুষ অবঘাতে মরবে। এখনকার লোকজন ভীষণ কুসংস্কারচ্ছন্ন। সাধুর কথায় এরা অন্ধভাবে বিশ্বাস করে চা বাগানের কাজ বন্ধ করে দিল। মাইতিবাবু ওদের বোঝাতেই ওরা ওখানে গিয়েছিলেন, কিন্তু ঘটনাটা দুর্ভাগ্যক্রমে অন্যদিকে মোড় নিল। এটা তো ভয়ঙ্কর ষড়যন্ত্র। নাগেশের গলাটা কঠিন শোনাচ্ছে। অনেকগুলো প্রশ্ন আসছে পলাশ। ওখানে পাথরটা এলো কি করে? সাধুটা কে? লোকটাকে কারা এখানে পাঠালো? কি চায় তারা? আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? ঠিক শিওর নই, মেবি আগরওয়াল গ্রুপ। ওদের চা বাগান কাছে। এদের মালিক প্রকাশ আগরওয়ালের বহুদিন ধরে এই প্রপার্টির উপর লোভ আছে। কিন্তু আমাদের বাগানের ভূতপূর্ব মালিক রবীন চ্যাটার্জি প্রকাশবাবুকে 2 চোখে দেখতে পারতেন না। রবীনবাবু তাই এটা বেচে দেন আমাদের সানশাইকে। প্রকাশ আগরওয়াল ব্যাপারটা সহজ ভেবে নেননি। এখন আমরা যদি চা বাগানটা চালাতে না পারি তাহলে ওরা আবার ওটা কিনে নিতে পারবে, হয়তো এটাই ওদের উদ্দেশ্য। এবার নাগেশের কাছে বিষয়টা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। আমি ওই সাধুর সঙ্গে একবার দেখা করতে চাই। তার আগে মন্দিরটা দেখব। তবে সবার আগে ওয়ার্কারদের ডাকো। নাগেশ পলাশকে ওর স্ট্র্যাটেজিটা বুঝিয়ে দিল। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন ড্যামেজকে কন্ট্রোলে নামাতে হবে। বাগানের সমস্ত ওয়ার্কারদের ডেকে পাঠালো পলাশ। সেদিন দুপুরে শ্রমিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হলো নাগেশের। নাগেশ খুব কায়দা করে শ্রমিকদের অসন্তোষ দূর করার চেষ্টা করল। সবার আগে প্রতিশ্রুতি দিল যে মহিলার গায়ে আঘাত লাগা নিয়ে এত বিপত্তি, তার চিকিৎসার সমস্ত ভার সানশাইন গ্রুপ নেবে। শ্রমিকদের প্রধান দাবি ছিল যাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে তাদের ছেড়ে দিতে হবে।
ম্যানেজার বাবু গত হয়েছেন, কিন্তু চা বাগানটাকে তো বাঁচাতে হবে। অতএব সেন্টিমেন্ট ধরে রাখার কোনো মানে নেই। ম্যানেজার বাবুর পরিবারকে ভালো মতো কম্পেনসেশন দিয়ে দিলে সব ম্যানেজ হয়ে যাবে। অতএব থানায় ফোন করে লকআপে থাকা শ্রমিকদের জামিনের বন্দোবস্ত করে দিল নাগেশ। এমনকি আগের মালিকের বকেয়া টাকা কিস্তিতে মেটানোর লোভও দেখালো নাগেশ। কিন্তু এত করেও সব চেষ্টাই বৃথা গেল ওই একটাই কারণে, ভয়, কুসংস্কার। বছরের পর বছর ধরে চলে আসা অন্ধবিশ্বাসের এক জগদ্দল পাথর। নাগেশ বুঝল এদের মনের গভীরে পুঁতে দেওয়া হয়েছে গভীর এক আতঙ্কের বীজ। অজানা ভয়ের উৎকৃষ্ট জমিতে তা আজ মহিরু হতে পরিণত হয়েছে। মনে মনে ফুঁসতে থাকে নাগেশ। ওয়ার্কাররা চলে যেতেই নাগেশ পলাশকে বলল, আমাকে একবার নিয়ে চলো তো ওই মন্দিরটায়। ওরা হাঁটতে হাঁটতে হাজির হলো বাগানের একদম শেষ প্রান্তে। পাহাড়ি জঙ্গল আর বাগানের সীমানায় দাঁড়িয়ে সেই অভিশপ্ত মন্দিরটা। সাকুল্যে আড়াইখানা দেওয়াল অবশিষ্ট, ছাদ নেই, সামনে প্রশস্ত চাতাল। একটা দেওয়ালের সামনে একটা পাথুরে বেদি, সেখানে রাখা একটা ছোট্ট কালো পাথর। পলাশ বলল, ওই সাধু নাকি গভীর রাতে পূজা করতে আসে। দূর থেকে মন্ত্রোচ্চারণ শোনা যায়। সে নাকি পিশাচ সিদ্ধ তান্ত্রিক। সবাই জমের মতো ডরায় ওকে। মূর্তিটার দিকে অপলকভাবে তাকিয়েছিল নাগেশ। পাথরটায় অপটু হাতে খোদাই করা এক কদাকার মূর্তি। মূর্তিটার শরীরের দুপাশ দিয়ে অজস্র হাত বেরিয়েছে। মাথা আর পাথরের স্তন না দেখলে বোঝার উপায় ছিল না যে এটা একটা নারী মূর্তি, না তেঁতুল বিছে। মূর্তিটার গলায় বুনো ফুলের মালা চড়ানো, সিঁদুর আর চন্দনের এক বিচিত্র মিশ্রণ তার গায়ে লেপা। পায়ের কাছে শুকনো ফুল পড়ে অজস্র পোকামাকড় খুঁটে খাচ্ছে প্রসাদী ফলগুলো। হঠাৎই নাগেশের মনের মধ্যে জমতে থাকা বিকট রাগের বিস্ফোরণ ঘটল। অশ্রাব্য গালাগালি করতে করতে দৌড়ে গিয়ে দু হাতে ঝাঁকাতে লাগলো মূর্তিটাকে। সব কিছুর মূলে এই ছুঁড়ে অপয়া পাথরটা। দেবী না ছাই, চুরমার করে দেবো এটাকে। দেখি কি অভিশাপ লাগে। যত সব অন্ধ কুসংস্কার। পলাশ দর দর করে ঘামছিল। প্রচন্ড ভয় তার হাত পা শুকিয়ে গেছে। অনুনয় স্বরে কাঁপা কাঁপা গলায় সে বলল, দোহাই স্যার, হাত জোড় করছি, এ কাজ করবেন না। শ্রমিকরা যদি জানতে পারে আমাদের আস্তেও ছাড়বে না, এখানে মেরে জ্যান্ত পুড়িয়ে দেবে। কানে কথা তুলল না নাগেশ, কিন্তু পাথরটা এতই ভারী ও পিছল সে এক চুলো নাড়াতে পারল না। এবার একটা পাথরের চাই তুলে এলোপাথারি মারতে লাগলো মূর্তিটার গায়ে। পলাশ এদিক ওদিক তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। এখান থেকে চলুন স্যার। আপনি বরং সাধুটাকে এখান থেকে তাড়াবার ব্যবস্থা করুন, তাহলেই সব মিটে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হাল ছেড়ে নাগেশ বলল, সে তো করাই যায়, কিন্তু শ্রমিকদের বিশ্বাস অর্জন করে কাজ না ফেরাতে পারলে ওকে তাড়িয়েও কোনো লাভ হবে না। আমি সব বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। প্রথমে যে কোনো উপায়ে এখান থেকে সাধুটাকে ভাগাতে হবে, তারপর ওই মূর্তিটা সরাবার ব্যবস্থা করতে হবে। আর সাধু চলে গেলে আমরা এমন কিছু কথা রটিয়ে দেব যাতে শ্রমিকদের মনোবল আবার ফিরে আসে। মাইনে না পেলে এরাও বেশি দিন না খেয়ে বিপ্লব দেখাতে পারবে না। আপনি প্লিজ ঠান্ডা মাথায় ভাবুন। নাগেশ পলাশের সঙ্গে একমত হলো। ছেলেটা সত্যি বাস্তব বোধ আছে, একে কাজে লাগবে পরে। প্রচণ্ড উত্তেজনায় আর পরিশ্রমে দরদর করে ঘামছিল নাগেশ। ক্লান্ত পায়ে রওনা দিল বাংলোর দিকে। কাল ভোরেই শয়তানটার সঙ্গে দেখা করতে যাব। তুমি ব্যবস্থা করো পলাশ। পরদিন কাক ভোরে পলাশ এসে হাজির হলো উইনসেন সাহেবের বাংলোতে।
নাগেশ আগে থেকেই প্রস্তুত হয়েছিল। পলাশ আসতেই দুজনে বেরিয়ে পড়ল। নাগেশ জিজ্ঞাসা করল, আমরা এই সাধুটাকে পাবো কোথায়? শুনেছি মন্দিরের লাগোয়া জঙ্গলটার মধ্যে একটা পরিত্যক্ত বাড়িতে তান্ত্রিক আস্তানা গেড়েছে। একটু শুধু খুঁজে দেখতে হবে। চা বাগানের মধ্যে দিয়ে ভাঙা মন্দিরটার পেছন দিক দিয়ে একটা পায়ে চলা কাঁচা রাস্তা আছে। সেই রাস্তাটা চলে গেছে জঙ্গলে, ওখান দিয়ে যেতে হবে। তবে ওই জায়গাটায় জোঁকের খুব উপদ্রব। আমি প্যাকেটে করে নুন নিয়ে এসেছি। নাগেশ ওর বাস্তব বুদ্ধির তারিফ না করে পারল না। ওরা হাঁটতে লাগলো। তবে অত দূর তাদের যেতে হলো না। মন্দিরের সামনে আসতেই এক ধ্যানরত সাধুকে দেখা গেল। মাথায় জটা, গালে রুক্ষ দাড়ি, পরিধানে রুদ্র বস্ত্র। ওরা আসতেই চোখ খুলল সে। নাগেশের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখ যেন আগুনের গোলা। সাধু বলল, বেটা, তুই যেটা করেছিস সেটা কিন্তু একদম ঠিক না। এই দেবী তৃষ্ণার্ত, একে অবজ্ঞা করিস না। যা যা, ক্ষমা চা পায়ে ধরে। কথাগুলো শুনে এক মুহূর্ত নাগেশের বুক কেঁপে গেল। নাগেশের রোমকূপগুলো কেমন শিরশিরিয়ে উঠল। লোকটার মধ্যে একটা সম্মোহিনী ব্যাপার আছে, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এই ধরনের লোকেরা কথাবার্তায় বেশ চৌকস হয়। বাকচাতুর্যে নাগেশ নিজেও কম যায় না। দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট স্কুলের ছাত্র সে। তার সফল কেরিয়ার। হাত জোর করে বিনয় স্বরে বলে উঠল, বাবাজি, বাগান তো অনেক দিনের। হঠাৎ করে দেবীর আবির্ভাব হলো কি করে, একটু বলবেন? তোর ইঙ্গিতটা আমি বুঝতে পারছি, তবে শোন, ইনি হলেন দেবী কনকচূড়া। ইনি আসলে এক অভিশপ্তা অপ্সরা। আদতে তিনি ছিলেন একজন কিন্নরী, যিনি মানবী রূপ ধারণ করতে পারতেন। যেমন তার রূপ, তেমনি তার অপূর্ব গানের গলা। তার রূপ ও স্বরে যে কোনো কাউকে বিবশ করে দিতে পারত সে। কিন্তু কনকচূড়া ছিলেন অতিমাত্রায় অহংকারী। একবার এক দেবতার নির্দেশে এক সাধুর ধ্যান ভাঙাতে মর্তে আসেন কনকচূড়া। কাজ শেষ করে ফেরার পথে দুজন সুপুরুষে আসক্ত হয়ে পড়েন তিনি। স্বর্গের দেবতাদের বিশেষ নিষেধাজ্ঞা ছিল ওর ওপর যাতে মর্তে কোনো পুরুষঙ্গ সে না করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দেবী সেই দুই মানুষের সঙ্গে মিলিত হতে থাকেন। ঘটনাচক্রে সেই লোক দুটোকে বিভৎসভাবে হত্যা করে তাদের রক্ত পান করেন। এই ঘটনা জানতেই দেবতারা অতিশয় ক্রুদ্ধ হন। তাদের অভিশাপে ভূগর্ভস্থ কীটে রূপান্তরিত হন তিনি। কনকচূড়া এককালে এখানে দেবী রূপে পূজিতা হতেন। কিন্তু ব্রিটিশ আমলে একবার প্রবল ভূমিকম্পে এই মন্দির ভেঙে পড়লে তার পূজা বন্ধ হয়ে যায়। এরপর থেকে মাঝে মাঝে দেবীর তৃষ্ণা জাগ্রত হলে হঠাৎ করেই এই মূর্তির আবির্ভাব ঘটে। তিনি কি করে আসেন, কোথায় যান, তা কেউ জানে না। তুই খোঁজ নিয়ে দেখ, শতবর্ষ আগেও এখানে এইভাবে অপ্সরার আবির্ভাব হয়েছিল। উনি যখন আসেন তখন নররক্ত না নিয়ে ফেরেন না। সশব্দে হাততালি দিয়ে উঠল নাগেশ। বাহ বাহ বাহ, চমৎকার গল্প। তা এখন কি তাহলে আমাদের নরবলির আয়োজন করতে হবে? বলিটা কে দেবে, আপনি? থানার বড়বাবু আর মেজবাবু কিন্তু বেশ নাদুস নুদুস, ওদের কথা বিবেচনা করতে পারেন। ব্যঙ্গের ছলে নাগেশ বলে উঠল, দেবীকে নিয়ে মস্করা করিস না রে বেটা। আমি আমার তন্ত্র সাধনা বলে যেটুকু জানি উনি নিজেই নিজের বলি জোগাড় করে নেন। তোকে সে চিন্তা করতে হবে না। আমার চিন্তা দেবীকে নিয়ে নয়, বাগানটা খোলা নিয়ে। এইভাবে চলতে থাকলে লক আউট হয়ে যাবে। এখানকার গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরবে। আপনার দেবী কি তাদের দেখবে? সাধু অত্যন্ত শান্তভাবে বলল, কিন্নরী কনকচূড়া এখানে থাকতে আসেননি। তিনি তার পিপাসা পূরণ হলে নিজে থেকেই চলে যাবেন। আর কত পেলে আপনি যাবেন? বেয়াদব, এখনো বলছি,
সংযত হ। সাধু গর্জন করে লাফিয়ে ওঠে আসন ছেড়ে, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। তারপর হাঁটা লাগালো জঙ্গলের দিকে। পেছন থেকে চিৎকার করতে করতে নাগেশ বলল, আমি জানি আপনাকে কে হায়ার করেছে। টাকা চান তো? বলুন বলুন, কত টাকা আপনার লাগবে? আমি যে কোনো অ্যামাউন্ট দিতে রাজি। আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে কিন্তু আপনি ভুল করছেন। আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়ব। উত্তর না দিয়ে হনহনিয়ে হাঁটতে লাগলো সাধু। সাধুর বক্তব্যটা গোপনে রেকর্ড করে নিয়েছিল নাগেশ। পলাশকে সঙ্গে করে সোজা চলে গেল থানায়। জোরের সঙ্গে বড়বাবুকে বললেন, এই সোকল তান্ত্রিকটা মস্ত জালিয়াত। আপনি ইমিডিয়েট একে অ্যারেস্ট করার জন্য অন্য কোথাও চালান করে দিন। এ থাকলে চা বাগান কখনোই খোলা সম্ভব নয়। রেকর্ডিংটা শুনে থানার বড়বাবু বেশ ভড়কে গেলেন। বললেন, আপনি আমাদের দুজনের নাম নিয়ে ভালো করলেন না। এইসব তান্ত্রিকদের বিশ্বাস নেই। সত্যি যদি বলি দিয়ে দেয়, একই পরিস্থিতি গরম, তারপর একে গ্রেপ্তার করলে যদি শ্রমিকরা খেপে যায়, সে দায়িত্ব কে নেবে? আপনি তো জানেনই ভোটের সময় এইসব ইস্যুগুলো কীরকম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আপাতত কদিন অপেক্ষা করুন, পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। মেজাজটা খিঁচড়ে গেল নাগেশের। থানা থেকে সোজা বাংলোয় চলে এলো তারা। এভাবে আরো 2 দিন কেটে গেল। এর মধ্যে দিল্লি থেকে বারবার ফোন আসছে। নাগেশ অবশ্য সাধুর ব্যাপারটা চেপে গেছে। বলেছে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা চলছে, 2-4 দিনের মধ্যে সমস্যা মিটে যাবে। এরই মাঝে প্রকাশ আগারওয়ালের সঙ্গে দেখা করতে গেল নাগেশ। আগারওয়ালরা চায়ের ব্যবসায় বেশ পুরনো খিলাড়ি, অত্যন্ত চতুর ভদ্রলোক। উনি বেশ আপ্যায়ন করে বসালেন নাগেশকে। তবে নাগেশের কথা হেসে উড়িয়ে দিলেন। বললেন, এসব কি কথা বলছেন নাগেশজি? আমি কেন এসব সাধু সাধু চক্করে পড়তে যাব? আমি ভাই ব্যবসায়ী লোক। তবে হ্যাঁ, এই চা বাগান কিন্তু আমার চাই। আমি সানশাইন গ্রুপকে যে কোনো অ্যামাউন্ট দিতে রাজি আছি। আপনি বুদ্ধিমান লোক আছেন নাগেশজি, আমার সাথে হাত মেলান। বাগানটা যদি আপনি আমায় হ্যান্ড ওভার করতে পারেন, আমি কিন্তু আপনাকে খুশি করে দেবো, তা আমার প্রমিস। আপনি দিল্লিতে আমার অফিসের সাথে যোগাযোগ শুরু করে দিন। শুধু আপনার মালিকের সাথে একটা মিটিং ফিক্স করিয়ে দিন, ব্যাস। বাকিটা আমি বুঝে নিচ্ছি। নাগেশ বুঝল এই আগারওয়াল অত্যন্ত ঘোরেল ব্যক্তি, সোজা আঙুলে ঘি উঠবে না। আর তাছাড়া এইসব ছুটকা ছাটকা কমিশনের পরোয়া করে না নাগেশ। ও চায় লম্বা রেসের ঘোড়া হতে। এই কেসটা সামলে নিতে পারলে কোম্পানির নেদারল্যান্ডসের ফার্মের সর্বোচ্চ পদ তার পাকা। আর তাছাড়া এই বাগানটা বিক্রি করতেও রাজি হবে না সানশাইন। অতএব বিনয়ের সঙ্গে আগারওয়ালকে নিজের অপারগতার কথা জানিয়ে বাংলোয় ফিরল নাগেশ। বাংলোয় ফিরে ভাবতে বসল সে। আশু সমাধানের সমস্ত পথ আপাতত বন্ধ। তবে কি এই তান্ত্রিকের একটা নোংরা জালিয়াতির উপর নির্ভর করছে বাগান খোলা? এতগুলো লোকের কি হবে? লোকজন চুলোয় যাক, ওর কেরিয়ারের কি হবে? সারাটা দিন ধরে চিন্তার সাপলুডো খেলা করে চলে নাগেশের মনের অন্তর্মহলে। আঁধার নামে শুধু পোকাদের গুঞ্জন ব্যথি রেখে পাহাড়ি রাত যেন নৈশব্দের রাজত্ব। এরই মধ্যে আরো একটা গুজব শুনছে, জঙ্গলে নাকি বাঘ বেরিয়েছে। লোকজন ভয়ে ঘরে সেঁধিয়ে গেছে। কাঠের চেয়ারটায় গা এলিয়ে দূরের পাহাড়গুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল নাগেশ। হাতে একটা স্কচের গ্লাস, টেবিলে বুনো মুরগির রোস্ট আর স্যালাড। মনটা বড়ই আনচান করছে। বারবার নিজেকে বোঝাচ্ছে এখান থেকে হেরে ফিরলে চলবে না। রাতের অন্ধকারের সমানুপাতে গভীরতর হয় সমস্যার শিকড়। স্কচের বোতলটা যত ফাঁকা হচ্ছে, নাগেশের রাগ চড়ছে পাল্লা দিয়ে। শেষ পেকটার সঙ্গে অন্তরের চূড়ান্ত ফ্রাস্ট্রেশনটাও এক ঢোকে গিলে নিয়ে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ক্ষণিক
ক্ষণিকের বিরতি মাত্র। কাঁচ ভাঙার শব্দটাকে গিলে ফেলল হিমালয়ের নৈশব্দ। ফোনটা তুলে নিল, নেশারও গলায় কাউকে বলল, একটা কাজ আছে, দিন 3 ম্যাক্সিমাম, কালকেই চলে আয় আমাদের নতুন টি গার্ডেনটাতে। টলতে টলতে ঘরের দেওয়ালে ঝোলানো আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো নাগেশ। কাঁচের উল্টো দিকে যে মানুষটা এখন দাঁড়িয়ে, সে এক অন্য নাগেশ। তাকে কেউ দেখতে পায় না। এখন সেই মুখটা শুধু হাসছে পাশবিক উল্লাসে। পরের দিন বিকেলে উইলসনের বাংলোয় এসে উপস্থিত হলো এক আগন্তুক। 6 ফুটের কাছাকাছি লম্বা, গলায় সোনার চেন, গালে শৌখিন দাড়ি, কালো জ্যাকেট ভেদ করে লোকটার পেশিবহুল চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গমগমে গলায় সে বলল, হঠাৎ জরুরি তলব, ব্যাপারখানা কি? খাওয়া দাওয়া একটু করে ফ্রেশ হয়ে নে, তারপর কথা বলছি। নাগেশরা একসময় শিলিগুড়িতে থাকত। স্কুলে সাব্বিরের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল। তারপর অবশ্য ওরা চলে যায় দিল্লিতে, কিন্তু যোগাযোগটা থেকে গেছিল। সাব্বিরের বাপদাদা বাংলাদেশে থাকত। পারিবারিকভাবে এরা ক্রিমিনাল মাইন্ডেড। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি খান সেনাদের সঙ্গে হাত মিলিয়ে অনেক কুকর্ম করেছিল। পরে বাংলাদেশ স্বাধীন হলে ওরা ভারতে পালিয়ে আসে। এখন অবশ্য শিলিগুড়ি ছেড়ে আসামে গেঁড়ে বসেছে। হেন 2 নম্বরই কাজ নেই যেটা এরা করে না। নাগেশ মাঝে মধ্যেই টুকটাক সাব্বিরকে কাজে লাগিয়েছে, তবে এবারের কাজটা ধারে ভারে অনেকটাই বেশি। সন্ধে হতেই দুজনে বসে গেল মদ নিয়ে। পুরো ব্যাপারটা শোনার পর সাব্বির বলল, মোদ্দা কথা, নরবলির ব্যবস্থাটা আমাকেই করতে হবে, তাই তো? কিন্তু সেই দুজন কে কে? নাগেশ হেসে ঘাড় নাড়ল। আমি দুজনকে বেছে রেখেছি। আমাদের বাগানের গেটের আগের মোড়ে একটা ছোট্ট ঝুপড়ি আছে, সেখানে এক পাগলা বুড়ো থাকে। এই দাদু হবে বলি নাম্বার 1। নাম্বার 2 ওই তান্ত্রিক সাধুটা। প্রতি রাতে মূর্তিটাকে পুজো করতে যায় লোকটা। সেই সময় কাজ সারতে হবে। এদিকে বাঘ বেরোনোর গুজব বেরিয়েছে, সেই সুযোগটাকে এবার কাজে লাগাতে হবে। কাল তোকে দুজনকেই চিনিয়ে দেব। নাগেশ শাসালো ক্লায়েন্ট। পেমেন্ট নিয়ে চাপ নেই সাব্বিরের। একটা আগাম পরিকল্পনা সেরে ফেলল সেই রাতেই। একবার রেকি করে নিতে হবে তার আগে। পরের দিন সকালে পায়ে হেঁটে দুজনে হাজির হলো বুড়োর কুটিরে। সঙ্গে অনেক খাবার। বুড়ো হয়তো রোজ আধ পেটা খেয়ে থাকে, এত খাবার হয়তো চোখেও দেখেনি বোধহয়। চাকুম চুকুম করে বুড়ো গোগ্রাসে গিলতে লাগলো। আহা, কতদিন পেট ভরে ভালো করে খায়নি। নাগেশ বলল, দাদু, রাতে তোমার নেমন্তন্ন, রেডি হয়ে থেকো, তোমাকে আমরা নিয়ে যাব, আর অনেক কিছু খাবো। পাগলা বুড়ো শিশুর মতন হাততালি দিয়ে উঠল আর খেতে খেতে ঘাড় নাড়তে লাগলো। সাব্বির এমন সময় বিচ্ছিরি একটা শব্দ করে হেসে ওঠে। এর পরের টার্গেট সাধু। জঙ্গলের মধ্যে সাধুর আস্তানা। খুঁজে খুঁজে দুজনে হাজির হলো সেখানেও। দাওয়ায় বসে ফলাহার করছিল সাধু। নাগেশ সাধুর পায়ে মাথা ঠেকিয়ে অতি ভক্তি ভরে প্রণাম করল। বাবা, আপনি মন্ত্রসিদ্ধ। আপনার লীলা আমি বুঝতে পারিনি। মস্ত ভুল হয়ে গেছে আমার। আমায় ক্ষমা করে দিন। আমি অত্যন্ত অন্যায় করেছি। ভেবে দেখলাম আপনি আমাদের ভালোর জন্যই এ কথাগুলো বলছেন। আপনি একমাত্র পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। এই চা বাগান আপনি উদ্ধার করতে পারেন। আপনি একটা দেবী পুজোর আয়োজন করুন দয়া করে। সাব্বিরও সাধুকে প্রণাম করল। সাধু বেশ খুশি হলো, বলল,
ওরে আমি তো নিমিত্ত মাত্র, কিন্নরি কনকচুরার দাস। তবুও দেখছি আমি কি করতে পারি। তোরা দেবীর প্রসাদ খেয়ে যা। এবার কুটিরের দিকে মুখ করে সাধু বলল, ভূমিকা, অতিথিদের আহারের ব্যবস্থা কর। ওদের দুজনকে অবাক করে দিয়ে হাজির হলো এক অল্প বয়সী তরুণী। যেমন সুন্দর মুখশ্রী, তেমন অপরূপ দেহ বল্লরী। একরাশ দীর্ঘ চুল পাহাড়ি ফুল দিয়ে সাজানো। ভূমিকার মোহময় চোখ যে কোনো পুরুষকে বিবশ করতে বাধ্য। দুজনেই কেউ চোখ সরাতে পারল না। নাগেশ বলল, বাবা, এই কে ইনি? এনার ব্যাপারে তো আগে কিছু বলতে শুনিনি। ভূমিকা আমার তন্ত্রচর্চার সাধন সঙ্গিনী। অন্তরালেই তার বাস, যে কেউ তার দেখা পায় না। তোরা ভাগ্যবান। এখন তোর একটু বস। সাধু অতি নরম গলায় উত্তর দিল। ভূমিকা মাটির পাত্রে কিছু ফল নিয়ে হাজির হলো। একটা পাত্রে জল। ওদের হাতে জল ঢেলে দিল। সাব্বিরের সঙ্গে এক লহমা চোখাচোখিও হলো। খেতে খেতে নাগেশ সাধুর সঙ্গে কথা বলতে লাগলো। নানা বিষয় সাধুর কর্মকাণ্ড নিয়ে জানতে চাইল। এদিকে সাব্বিরের অবস্থা অতি করুণ। ভূমিকা যতক্ষণ সেখানে ছিল, এক মুহূর্তের জন্য ওর থেকে চোখ ফেরালো না সে। বহু কষ্টে নিজেকে সংযত করল। ফেরার পথে সাব্বির নাগেশকে বলল, ভূমিকাকে আমার চাই, এক রাতের জন্য হলেও চাই। সাব্বিরের এই কথা শুনে নাগেশ ফুঁসে উঠল। তোকে কাজের জন্য ডেকেছি, এসব ফালতু চিন্তা বাদ দে। সাব্বির পাল্টা জবাব দিল, কাজ হলেই তো হলো। আমাকে বাধা দিলে কিন্তু আমি আজই ফিরে যাব, আর আমাদের লিস্ট থেকে কিন্তু দাদু বাদ। বেগতিক দেখে চুপ করে গেল নাগেশ। সাব্বির ভয়ানক জেদি। ও যা পারে তাই করুক। এখন নিজের কেরিয়ার ছাড়া অন্য কিছু মাথায় আনা চলবে না। সারাদিন রোদের দেখা নেই। ঘুম জড়ানো স্যাঁতস্যাঁতে বাতাস। সন্ধে নামতেই নেশা করতে বসে গেল দুজনে। টেনশনে ছটফট করছিল নাগেশ। সাব্বির অবশ্য মেতে ভূমিকার মৌতাতে। গ্লাসের প্রতিটা চুমুকের সঙ্গে ভূমিকার চোখ দুটো যেন ভেসে উঠছিল মদিরার জলে। কিন্তু নাগেশের একটা ব্যাপার বেশ অবাক লাগছিল। ওর কেন জানি ভূমিকাকে বড্ড চেনা চেনা লাগছে। এই মুখ, এই চোখ, এই হাসি কোথায় সে আগে যেন দেখেছে। তারপর খানিক বাদেই ওর মনে হলো সবই এই মদিরার মায়া। তাছাড়া ভেতরে ভেতরে বড়ই উত্তেজিত নাগেশ। কেয়ারটেকারকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ঘড়ির কাঁটা 11 ছুঁতেই ওরা চুপি চুপি বেরিয়ে পড়ল। নিঝুম রাত। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে বন্য জন্তুর ডাক। কি ভয়ানক অন্ধকার। পায়ে গামবুট পরে নিয়েছে নাগেশ। বড়ই অন্ধকার। ভাগ্যিস আকাশে চাঁদ উঠেছিল, তাই সেই আলোয় এগোতে লাগলো দুজনে। মন্দিরের কাছে পৌঁছে একটা ঝোপে ঘাপটি মেরে রইল শিকারের অপেক্ষায়। সাব্বিরের কোমরে গোঁজা একটা বড় নেপালি খুঁকড়ি। খুন দুটো এমনভাবে সাজাতে হবে যাতে দেখে মনে হয় নরবলি দেওয়া হয়েছে। ঠিক মধ্যরাতে মন্দির চত্বরে পায়ের খসখস শব্দ শোনা গেল। তান্ত্রিক আছে, আর সঙ্গে ভূমিকাও। নাগেশের চোখ চকচক করে উঠল। এসে গেছে তার শিকার। পুজোর উপাচার সাজিয়ে শুকনো কাঠ জ্বালিয়ে হোমে বসল সাধু। হোমের উল্টো দিকে ভূমিকা, পরনে একটা ক্ষুদ্র লাল বস্ত্র। অপরূপা সুন্দরী লাগছে তাকে। সাধুর উল্টো দিকে একটা হাত পা বাঁকিয়ে এক অদ্ভুত আসনে বসল ভূমিকা। চোখ বুজে ধ্যানে ডুবে ভূমিকা। হোমের আলোতে মনে হচ্ছে ভূমিকার যেন সোনার অঙ্গ। যোগাসনে অতীব দক্ষ না হলে কোনো মানুষের পক্ষে এই আসন ধারণ করা সম্ভব নয়।
দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে হোমের আগুনে কি সব ছেটাতে লাগলো সাধু। আগুন লেলিহান শিকা ধারণ করলো। ঘন জঙ্গলে নিশুতি রাতে সে দৃশ্য দেখে গায়ে যে কারোর কাঁটা দেবে। নাগেশ অধৈর্য হয়ে পড়েছিল। ফিসফিসিয়ে বলল, কিরে, কাজটা শুরু কর। না, এখনো সময় আসেনি। হঠাৎ সাধু মন্ত্র থামিয়ে কিছু খুঁজতে লাগলো। ভূমিকার সঙ্গে দুটো কথা বলে আসন ছেড়ে হনহন করে কুঁড়ের দিকে হাঁটা লাগালো। সম্ভবত কিছু ফেলে এসেছে কুঁড়েতে। পড়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে বনবিড়ালের ক্ষিপ্রতায় তান্ত্রিককে অনুসরণ করলো সাব্বির। মন্দির থেকে একটু দূরে সাধুর ঘাড়ে মোক্ষম একটা রদ্দা কষালো। কোঁত করে একটা শব্দ করে তান্ত্রিক লুটিয়ে পড়ার ঠিক আগেই দেহটা মাঝপথেই ধরে নিল সাব্বির। নিঃশব্দে শুয়ে দিল মাটিতে। সাধুকে মারবে পরে, এখনো শিরা ধমনীতে ভাসছে শুধুই ভূমিকা। দম বন্ধ করে নাগেশ সব দেখছিল। আচমকাই মোবাইলটা বেজে উঠল। চমকে গিয়ে তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল, কিন্তু ততক্ষণে আসন থেকে উঠে পড়েছে ভূমিকা। ফোনটা আবার বেজে উঠল। নাগেশ দেখল ভূমিকা এগিয়ে এসেছে ওর দিকে। নিজের গালে নিজেরই চর মারতে ইচ্ছা করছিল নাগেশের। ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে উদয় হলো সাব্বির। এক হাতে মুখটা চেপে ধরে পিছন থেকে জাপটে ধরে হির হির করে টেনে নিয়ে চলল মন্দিরের চাতালে। তৃতীয়বার আবার ফোনটা বাজলো। নিশা। নাগেশ ফোনটা ধরেই বলল, সরি নিশা, নেটওয়ার্কের প্রবলেম পাহাড়ে, বারবার কেটে যাচ্ছে। তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল। নিশার গলাটা বড্ড উদাস শোনায়। সব ঠিক আছে তো? উত্তেজিত হয়ে বলতে লাগলো নিশা। নো, আমি ভীষণ আপসেট। আজকে ওই তিমারপুরের কেসটা নিয়ে কথা বলতে গিয়েছিলাম মেয়েটার বাড়ি। মেয়েটার চোখে চোখ অব্দি রাখতে পারছি না। আমার কি মনে হয় জানো তো, রেপিস্ট গুলোর চেয়েও বড় ক্রিমিনাল তারা যারা ভদ্রবেশে এদের ডিফেন্ড করতে নেমে পড়ে। এদের আরো বড় শাস্তি হওয়া দরকার। নাগেশ আর চোখে চাতালের দিকে তাকালো। প্রবল ধস্তাধস্তি হচ্ছে। হালকা গোঙানি শব্দও আসছে দুজনের। চোখটা সরিয়ে নিল নাগেশ। প্রসঙ্গটা বদলাবার চেষ্টা করলো, কিন্তু নিশা এক নাগারে বলেই চলল। বেশ কিছুক্ষণ ধরে এই অস্বস্তিকর ফোনালাপটা চলতে লাগলো। শেষে অত্যন্ত বিরক্ত হয়ে নাগেশ বলল, নিশা, তুমি কম কথায় সারতে পারো না, এখন আমি রাখছি। নিশা কিছু বলার আগেই একরকম জোর করেই ফোনটা কেটে দিল নাগেশ। চাতালের দিকে ফিরল নাগেশ। উত্তেজনায় হাঁপড়ের মতন ওঠানামা করছে হৃৎপিণ্ডটা। হোমের আগুন স্তিমিত। দূর থেকে দেখা যাচ্ছে ভূমিকার দেহটা পড়ে আছে, কিন্তু সাব্বিরকে অবশ্য দেখা যাচ্ছে না। হয়তো তান্ত্রিকটার কাছে গেছে। টর্চটা জেলে ধীর পায় চাতালের দিকে এগিয়ে যায় নাগেশ। তার বুকটা ঢিপ ঢিপ করছে। পুজোর উপচারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। একটু দূরে ভূমিকার শাড়িটা। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে দেহটা উপর অবস্থায় অস্বাভাবিকভাবে ভাঁজ হয়ে আছে, যেন একটা মটকানো লাঠি। সাব্বিরের এই বাড়াবাড়িটাতেই বিরক্ত লাগে। সবেতেই অতিরিক্ত নৃশংসতা। এতটা না করলেও হতো। যাই হোক, এখন ভালো মন্দের বিচার করলে হবে না। নিজের মনকে প্রবোধ দেয় নাগেশ। এবারে নজরটা ঘুরে যায় সেই কালো পাথরটার দিকে। মূর্তিটাকে আজ যেন আরো কদাকার লাগছে। একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আসছে কোথা থেকে। উটকো গন্ধে গাটা গুলিয়ে ওঠে নাগেশের। পুরো নরক জায়গাটা। সাব্বির যা পারে করুক, এখনই সাব্বির যা পারে করুক, এখনই তাকে বাংলোয় ফিরতে হবে। ঠিক তখনই পিছন থেকে কাঁধে চাপড় মেরে ডাকলো সাব্বির। ওফ, কোথায় চলে গেছিলি? কাজটা শেষ করলি? রাগের সুরে বলে উঠল নাগেশ।
অসম্ভব মাদকতায় নারী কণ্ঠে কে যেন হেসে উঠল। ঘাটটা ঘোরাতেই যেন একটা বিদ্যুৎ তরঙ্গ ছুটে গেল তার শরীর দিয়ে। সাব্বির কোথায়? এ তো ভূমিকা। এ কি করে সম্ভব? মেয়েটার দেহটা তো পড়ে আছে সামনে। সেই সুরেলা হাসিটা কানে বিঁধতে লাগলো। তড়িৎ গতিতে নাগেশ মুখ ফেরালো উল্টো দিকে। বুকের ভেতর যেন হাজারটা ড্রাম পিটছে। একটু এগিয়ে উপর হওয়া দেহটা পা দিয়ে ঠেলে সোজা করে মোবাইলের আলোটা ফেলতেই বমি পাক দিয়ে উঠল পাকস্থলী থেকে। চিত হয়ে পড়ে আছে সাব্বির। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে নাকের নিচ থেকে গলা অবধি। বিশাল একটা গর্ত, যেন কেউ খুবলে খেয়ে নিয়েছে। বিভৎস সে দৃশ্য। ফোনটা হাতে থেকে খসে গেল নাগেশের। কোনো ক্রমে ভূমিকার দিকে ফিরল সে। হোমের আর টর্চের আলো মিশে এক অদ্ভুত এক আলো আঁধারি সৃষ্টি করেছে। ভূমিকা কেমন যেন হ্যাংলার মতন তাকিয়ে আছে ওর দিকে। মুখে এক ভয়ানক হাসি, সেই চেনা হাসি। হাসিটা কোথায় দেখেছে যেন নাগেশ। আবার হেসে উঠল ভূমিকা। এই হাসির অনুরণন সে শুনেছে। হ্যাঁ, সাহেবের বাংলোর সেই তালাবন্ধ ঘরে। সবকিছু গুলিয়ে যাচ্ছে নাগেশের। এসব কি হচ্ছে? তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? কথা না বলে কেবল হাসতে থাকে সেই মেয়েটা। একটা হাত মুখের সামনে নিয়ে করাত করে কিসে যেন কামড় বসায়। দাঁতগুলো এখন যেন কুচকুচে কালো। দাঁতের পাটির ফাঁকে কামড়ানো দুটো আঙুল। সাব্বিরের আংটি দেখে চিনতে পারল ওগুলোর মালিক কে ছিল। এমন মজ করে সে আঙুলগুলোকে খেতে লাগলো যেন কোনো সুস্বাদু খাবার। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে নাগেশের। এ কি দেখছে ও? ভূমিকার দেহটা বদলে যাচ্ছে ভয়ানক এক পোকার গরনে। চোখ দুটো কুঁতকুঁতে কালো। ঠোঁটের দুপাশে দুলছে দুটো ভয়ানক সুর। দুটো হাতের জায়গায় এখন অনেকগুলো হাত, ঠিক যেন সেই কালো পাথরের মূর্তিটার একটা জীবন্ত প্রতিরূপ। ঘষতে ঘষতে এগিয়ে আসছে মানবী আর কীটের মিশ্রণে তৈরি সেই শঙ্কর দেহটা। এ কে? এই কি সেই কিন্নরী কনকজোড়া? ছুটে পালাবার শক্তিটুকু আর অবশিষ্ট নেই নাগেশের। পিছনে সরতে গিয়ে কিসে পা বেঁধে উল্টে পড়ল নাগেশ। শুকনো পাতার উপর খসখস শব্দ করে আস্তে আস্তে এগিয়ে এলো প্রাণীটা। ধীরে ধীরে সেই নরকীট চেপে বসলো নাগেশের পেটে। গলার কাছে ফরফর করে ছিঁড়ে ফেলল ঠান্ডা পোশাকের আস্তরণ। উন্মুক্ত বুকে নাগেশ স্পর্শ পাচ্ছে একটা বরফ শীতল দেহের। এলো চুলের ফাঁক দিয়ে ভয়ঙ্কর মানবী কীটটার মুখটা দুলছে নাগেশের মুখের ঠিক উপরে। টস টস করে লালা ঝরছে। একটা চটচটে ঠান্ডা আঠালো তরল নিঃশ্বাস প্রশ্বাসের পথ রুদ্ধ করে দিচ্ছে। বাঁচার একটা মরিয়া চেষ্টায় শেষবারের মতন প্রবল একটা ঝটকা দিল নাগেশ। এতটুকু শব্দ বেরোলো না মুখ দিয়ে। মাথাটাকে শক্ত করে ধরে নাগেশের ঠোঁটে কামড় বসালো সেই নরকীট। নিবু নিবু হয়ে আসা হোমের আলোর শেষ বিন্দুটাও দপদপ করতে করতে নিভে গেল। মন্দির চত্বরে এখন শুধুই কচর মচর শব্দ হতে লাগলো। পরের দিন সকালে নাগেশের খোঁজ না পেয়ে পলাশ পুলিশে খবর দিল। পুলিশ, স্থানীয় শ্রমিক সকলে একযোগে খুঁজতে বেরোলো ওদের। হঠাৎ একটা লোকের চিৎকার ভেসে এলো মন্দিরের দিক থেকে। হে ভগবান, এদিকে এসো সবাই, এদিকে জলদি জলদি এদিকে এসো।
তড়িমড়ি করে ছুট লাগালো সবাই সেদিকে। মন্দির চাতালে গিয়ে দেখা গেল নারকীয় এক দৃশ্য। ক্ষতবিক্ষত বিভৎস দুটো দেহ পড়ে আছে মন্দিরের চাতালে। একজনকে পলাশ খুব ভালোভাবে চেনে, সে নাগেশ। মাথাটা বোঁ করে পাক দিয়ে উঠল পলাশের। বড়বাবু পাশ থেকে না ধরলে হয়তো পড়েই যেত সে চাতালে। পাথরের মূর্তিটাকেও দেখা গেল না মন্দিরে। তান্ত্রিক সাধু যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারা জানল দেবী নিজেই নিজের বলি খুঁজে নিয়েছে। থানার বড়বাবু কেস ডায়েরিতে সমস্ত দায় বেমালুম সেই চিতাবাঘটার উপর চাপিয়ে দিল। উপর মহল থেকে বলা হলো কেসটা নিয়ে যেন আর বিশেষ নাড়াঘাটা না করা হয়। এরপর কেটে গেছে আরও কয়েক মাস। চা বাগান আবার আগের মতোই চলছে। দিব্যা ম্যাডামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চা বাগানটাকে নিজেদের তাঁবে নিয়ে এসেছে পলাশ। মসৃণভাবে সব কিছু চলছে। সানশাইন গ্রুপ এই প্রথম প্রফিট করেছে বাগান থেকে। একটা বড় এক্সপোর্ট অ্যাসাইনমেন্ট এসেছে মিডল ইস্ট থেকে। ম্যানেজমেন্ট খুবই খুশি পলাশের এই কাজে। প্রমোশন পেয়ে পলাশই এখন চা বাগানের বড়বাবু। দায়িত্ব নিয়ে প্রথমেই সে ভাঙা মন্দিরটা সংস্কার করে সেখানে একটা মা দুর্গার মন্দির নির্মাণ করিয়েছে। রোজই সেখানে পুজো হয়। এদিকে নিশা নাগেশের নামে একটা ট্রাস্ট গঠন করেছে বাগানের দুস্থ শিশু ও মহিলাদের সাহায্যের জন্য। আপাতত সে উইলসনের বাংলোতে থাকে। পলাশি সব ব্যবস্থা করে দিয়েছে। এই বাঙালি তরুণের সঙ্গে সময় কাটাতে আজকাল নিশার বেশ ভালোই লাগে। অনেকক্ষণ ধরে কথা বললে নাগেশের মতো বিরক্ত হয় না পলাশ। ঘন্টার পর ঘন্টা বকে গেলেও না। বাংলোর লনে বসে পলাশ আর নিশার গল্প চলে। কে জানে, হয়তো উইলসন সাহেবের ভূত আড়াল থেকে সব দেখেন আর নিজের হারানো দাম্পত্যের এক নতুন ছবি নতুনভাবে খুঁজে পান। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক অয়ন রাহার লেখা কিন্নরী কনকজোড়া। গল্পের সমগ্র পরিচালনা কথক মিস্টার আহুজা ও সাধুর চরিত্রে আমি দীপম। নাগেশের চরিত্রে প্রত্যয়, বাহাদুর সোহন, পলাশ অরূপ, সাব্বির অরিজিৎ, দিব্যা রৌমিলি, থানার বড়বাবু আদিত্য, প্রকাশ আগরওয়াল ও জনৈক লোকের চরিত্রে কৌস্তব এবং ভূমিকা ও কনকজোড়ার চরিত্রে অরুণিমা। গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে অন রেকর্ড সাউন্ড স্টেজ ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান তবে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। প্রতি শনিবার আপনাদের জন্য থাকবে এমনই নানান ভিন্ন স্বাদের গল্প। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক